ভারত যে মল্লযুদ্ধ মানে কিলাকিলির ঘটনা, সেটা তো এরই মধ্যে অনেকখানি পুরনো হয়ে যাবার কথা, কিন্তু না, প্রতিদিন চারদিক থেকে যেসব খবর আসছে তাতে ঘটনাটা পুরনো হয়েও হচ্ছে না। দুদিন আগে খবর দেখলাম যে বাংলাদেশের কয়েকটি জায়গায় কিছু অদ্ভুত মানুষ চীন ভারতের লড়াইয়ে আমরা ভারতের পক্ষে এরকম একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছে। অথচ গত ১৯ বছর ধরে বাংলাদেশ ভারতের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে যে কম বেশি ৪,০০০ মানুষের খুনের ঘটনা ঘটেছে, সেই সমস্ত খুনের ঘটনায় এসব লোকদের কোনো দেখা মেলেনি, তাদের মুখে কোনো টু শব্দটিও কখনো শোনা যায়নি। সুতরাং বাংলাদেশে বসবাস করলেও এসব মানুষ যে আসলে কারা তা তো বুঝতে অসুবিধা হবার কথা নয়। যাই হোক, লাদাখ নামে চীন এবং ভারত সীমান্তের যে স্থানটিতে গালওয়ান পাহাড়ি উপত্যকায় পিটাপিটি চলছে, সেটা দুই দেশের পালোয়ানরাই সেখানে থাকুক, আমাদের ওখানে গিয়ে কোনো কাজ নেই। তাছাড়া ওটা খুব দুর্গম এবং বিপজ্জনক জায়গা। আমরা বরং নিরাপদ দূরত্বে বসে চলেন অন্য কিছু একটু নিরপেক্ষ চোখ দিয়ে দেখবার চেষ্টা করি। প্রথমত, নানা কারণেই চীন ভারত উত্তেজনার বিষয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ রীতিমতো তুঙ্গে, এবং এই ইস্যুতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে চীনের সাফল্য কামনা করে, এটা এখন আর কোনো গোপন বিষয় নয়। এটা সত্যি খুবই বিস্ময়কর যে ভারত, যেখানে বাংলাদেশের ৩ দিকে ঘিরে থাকা একটি বৃহৎ প্রতিবেশী দেশ, এবং ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক মিত্রতার স্মৃতি রয়েছে, সেখানে আজকের বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের উপর কেন এতটা ত্যক্ত, বিরক্ত এবং প্রচণ্ড রকমের ক্ষুব্ধ, এটা এক বড় প্রশ্ন বটে। ভারত কেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের হয়ে লড়েছিল, সে নিয়ে অতীতে বাংলাদেশের মানুষ কখনো কোনো প্রশ্ন তোলেনি, বেশি কিছু বলেনি, কিছু বলতে চায়নি। বরং অকৃত্রিম বন্ধুত্বের ভাবনা থেকে বাংলাদেশের মানুষ সব সময় একতরফাভাবে ভারতের প্রতি কৃতজ্ঞতার মনোভাব দেখিয়ে এসেছে। কিন্তু দীর্ঘকাল ধরে ভারতীয় নেতাদের ক্রমাগত অন্যায্য এবং দায়িত্বহীন আচরণ এবং সব ক্ষেত্রে তাদের মোড়ল মার্কা ভূমিকার কারণে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হতে হতে আজকের পর্যায়ে এসেছে। এখন অনেকেই বলতে শুরু করেছেন যে ১৯৭১ সালে ভারত যেমন স্বাধীনতা লাভে আমাদের সাহায্য করেছিল, তেমনি পাকিস্তান ভাঙার দীর্ঘদিনের যে ভারতীয় চেষ্টা বা স্বপ্ন, সেটা বাস্তবায়নে আমরাও তাদের সাহায্য করেছিলাম। সুতরাং কোনো সাহায্যই একতরফা ছিল না। কৃতজ্ঞ থাকতে হলে উভয়কেই উভয়ের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ভারতীয় নেতারা কখনোই এই সত্যটি উপলব্ধি করেননি, করতে চাননি। এই ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেসের নীতিতে কোনো পার্থক্য নেই। তাদের দৃষ্টিভঙ্গি বরাবরই এমন ছিল যে দয়া করে তারা বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছে, এখন বাংলাদেশকে ঘিরে তারা যা খুশি তাই করবে। তারা একবারও ভাবেন না যে বাংলাদেশ সৃষ্টি না হয়ে যদি পাকিস্তান আগের অবয়বে থেকে যেত, তাহলে ভারতের মোট সীমানার বেশিরভাগ অংশই চীন এবং পাকিস্তান দ্বারা বেষ্টিত থাকত। বাংলাদেশ সৃষ্টি হবার ফলে তাদের সীমান্ত নিরাপত্তার যে হুমকি, সেটা কতখানি কমেছে সেটা তারা কখনোই বিবেচনায় নেবার প্রয়োজন মনে করেননি। যদি নিতেন, তাহলে তারা বাংলাদেশের সঙ্গে যুগের পর যুগ এমন অন্যায্য আচরণ করতে পারতেন না। অবশ্য ভারতের অসংখ্য সেন্সেবল এবং বিবেকবোধ সম্পন্ন মানুষ এটা বুঝতে পারেন, এবং বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণের তারা প্রতিবাদও মাঝে মাঝে করেন। ভারতের সাধারণ জনগণের বড় অংশও কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা সম্মানজনক এবং সত্যিকারের বন্ধুত্বের সম্পর্ক রাখার পক্ষে। এটা আমরা বুঝতে পারি যখন আমরা ভারতে বেড়াতে যাই। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেশটির নেতারা বাংলাদেশের সাধারণ মানুষের ইচ্ছেকে কখনোই গুরুত্ব দেননি, এমনকি নিজ দেশের মানুষের ইচ্ছেটাও তারা বুঝবার চেষ্টা করেননি। মূলত সে কারণে আজ সবগুলো প্রতিবেশী দেশের মানুষই ভারতের উপর প্রচণ্ড ক্ষুব্ধ এবং রুষ্ট। আজকে এটাও পরিষ্কার যে শুধু বাংলাদেশ নয়, সকল প্রতিবেশীর সঙ্গেই ভারতের আচরণ একই রকম। কোনো প্রতিবেশীকেই পূর্ণ সার্বভৌমত্ব এবং যথাযথ সম্মান নিয়ে থাকতে দিতে রাজি নয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দাবিদার এই দেশটি, যেটার প্রতিক্রিয়া আমরা এখন দেখতে পাচ্ছি নেপালে। অথচ নেপাল দীর্ঘকাল যাবৎ দুনিয়ার একমাত্র সাংবিধানিক হিন্দু রাষ্ট্র ছিল। তারা সংবিধান সংশোধন করে সেই তকমা থেকে বেরিয়ে এসেছে এই মাত্র কিছুকাল আগে। ভারতের বর্তমান হিন্দুত্ববাদী ক্ষমতাসীনরা দাবি করেন যে সারা দুনিয়ার সকল হিন্দুদের অভিভাবক তারা। তাহলে দুনিয়ার একমাত্র সাংবিধানিক হিন্দু রাষ্ট্র নেপাল, তারা কেন ভারতের উপর এতটা ক্ষুব্ধ এবং বিরক্ত? এজন্য অবশ্য খুব সহজেই চীনকে দোষারোপ করা যাবে, কিন্তু ভারতীয় নেতারা কখনো নিজেদের ভুল বা দোষ স্বীকার করা দূরের কথা, বুঝবারও চেষ্টা করেন না। ভারতীয় সামরিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গিও হয়তো একই রকম। দুদিন আগে মানবজমিন পত্রিকায় ভারতের একজন রিটায়ার্ড সেনা কর্মকর্তা কর্নেল সৌমিত্র রায়ের একটা সাক্ষাৎকার পড়ছিলাম। তিনি স্বীকার করেছেন যে চীনারা ভারতীয় সীমানার
80 কিলোমিটার ভিতরে এসে গালওয়ান সাউথ নদীর তীরে ঘাঁটি গেড়েছে। তবে তিনি দাবি করেছেন যে গালওয়ানে 20 জন ভারত সেনার মৃত্যু হলেও ভারতীয় ঘটক বাহিনী নাকি সেখানে 43 জন চীনা সৈন্যের নিকেশ করে তাদের গর্দান ভেঙে দিয়েছে। তার বক্তব্যের মর্মার্থ হচ্ছে গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে যে মল্লযুদ্ধ বা কিলাকিলি তাতে ভারত জিতে গেছে। এছাড়া ভারতীয় মিডিয়াগুলোর সংবাদ এবং বিভিন্ন বিশ্লেষণ যদি আমরা লক্ষ্য করি, তাদের দাবিও প্রায় একই রকম। সবার মূল কথা হলো গালওয়ান উপত্যকায় চীনকে উচিত শিক্ষা দিয়েছে ভারতীয় বাহিনী। তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছেন চীনা সৈন্যরা নাকি ভারতীয় সীমানাতেই ঢুকতে পারেনি। আসলে সত্যটা কি? নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর দেখলে কিন্তু তা মনে হয় না। সেগুলোতে পাওয়া যায় একেবারেই ভিন্ন চিত্র। সর্বশেষ খবর অনুযায়ী চীনা সৈন্যরা ভারতের অভ্যন্তরে আরও বিশাল পরিমাণ ভূমি নিজেদের দখলে নিয়ে সেসব জায়গায় তারা স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসেছে। এর বিপরীতে ভারতের নেতারা এবং তাদের মিডিয়া প্রতিষ্ঠানগুলো দিল্লি সহ বড় বড় শহরে চার দেয়ালের মধ্যে আরামদায়ক নিরাপদ পরিবেশে বসে কেবলমাত্র কথার বুলেট ছুটিয়ে চীনের বিরুদ্ধে তারা প্রতিশোধ নিয়ে চলেছেন। ভারতীয় রাজনীতিক এবং মিডিয়ার এসব কথার পেছনে না ছুটে চলুন আমরা বরং দুই পক্ষের সামর্থ্যের চিত্রটা একটুখানি দেখে আসি। তারপর আমরা কথা বলবো চীন ভারত লড়াইয়ে বাংলাদেশের সুবিধা অসুবিধার প্রসঙ্গ নিয়ে। প্রথমত, দুনিয়ার অধিকাংশ সামরিক বিশেষজ্ঞ এবং বিশ্লেষকের অভিমতের ভিত্তিতে বলা যায় যে চীনের সামরিক শক্তি হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ভারতের সামরিক শক্তিকে ধরা হয় চতুর্থ বৃহত্তম শক্তি হিসাবে। কিন্তু এই যে তৃতীয় এবং চতুর্থ, এ দুটোর ফারাক বা ব্যবধানটা এত বেশি যে এটা কল্পনাও করা যাবে না। তাছাড়া চীনের সামরিক শক্তির যে প্রবৃদ্ধি মানে অগ্রগতির যে হার, সেটা ভারতের তুলনায় অনেক অনেক বেশি। কারণ তারা নিজেরাই বিভিন্ন রকম সামরিক টেকনোলজি, কৌশল, অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রপাতি এগুলো তৈরির সক্ষমতা অর্জন করেছে এবং সেটা বেশ আগে। অন্যদিকে ভারতের সামরিক খাতের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে চীন মাত্র 3 বছরে 65,000 মেট্রিক টন ওজনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে, যেটা ভারত চিন্তাও করতে পারে না। চীন প্রতি বছর কমপক্ষে 500 যুদ্ধ ট্যাঙ্ক নির্মাণ করতে পারে। ফাইটার জেট বা যুদ্ধ বিমান তৈরিতেও তারা অনেক অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এসবের জন্য ভারত সম্পূর্ণরূপে আমদানি নির্ভর। সামগ্রিক সমরাস্ত্রের 85% বেশি আমদানি করে থাকে ভারত। চীনে এই মুহূর্তে যুদ্ধে সক্ষম সৈন্যের সংখ্যা হলো 21,83,000। অন্যদিকে ভারতে এই সংখ্যা 14,45,000। দুদেশের সামরিক বাজেটটা যদি আপনারা শোনেন, তাও আপনারা একটা তুলনা নিজেরাই করে নিতে পারবেন। চীনের সামরিক বাজেট $237 বিলিয়ন প্রতি বছর। অন্যদিকে ভারতের সামরিক বাজেট মাত্র $61 বিলিয়ন। চীনের অর্ধেকও নয়, 3 ভাগের 1 ভাগও নয়, তারও কম। দুই দেশের সামরিক সামর্থ্য বুঝবার জন্য এই একটি তথ্যই কিন্তু যথেষ্ট। দুই দেশের সামগ্রিক অর্থনৈতিক সামর্থ্যের চিত্রটাতেও একটা ধারণা পাওয়া যাবে। আমরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বলতে পারি, যেমন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বছর ধরে বলা হয় $32 বিলিয়ন। বাস্তবে এটা বাংলাদেশ ব্যাংকের ভল্টে আছে কি নাই সেটা তো আর আমরা জানি না। গত অনেক বছর ধরে আমরা এই $32 বিলিয়ন কথা শুনি, কিন্তু এই মহামারীতে আমরা দেখি যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরার উপক্রম হয়েছে, অথচ কথিত এই $32 বিলিয়ন রিজার্ভ কোনো কাজে আসছে না। যাই হোক, চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে $3,400 বিলিয়ন। অন্যদিকে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $473 বিলিয়ন। এগুলো সরকারিভাবে ঘোষণা করা হয়, এটা কোনো গোপন তথ্য না। বর্তমানে চীনের ট্যাঙ্ক আছে 9,196টি। নিয়মিত এই সংখ্যা তারা বাড়িয়ে চলেছে। অন্যদিকে ভারতের ট্যাঙ্কের সংখ্যা হলো 4,437টি। চীনের আর্ম ফাইটিং ভেহিকেল আছে 33,000 বা তারও বেশি। অন্যদিকে ভারতের এই সংখ্যা 8,686টি। চীনের রকেট আর্টিলারি রয়েছে 2,650টি, ভারতের মাত্র 266টি। চীনের যুদ্ধ বিমান আছে সব মিলিয়ে 3,203টি এবং ভারতের আছে মাত্র 738টি। চীনের সামরিক হেলিকপ্টার আছে 1,170টি, ভারতের আছে 725টি। চীনের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 281টি, ভারতের মাত্র 37টি। নৌশক্তির ক্ষেত্রে চীনের যুদ্ধ জাহাজের সংখ্যা 925টি এবং ভারতের 285টি। এয়ারক্রাফট ক্যারিয়ার চীনের আছে 2টি, ভারতের 1টি এবং হেলিকপ্টার ল্যান্ডিং ডক চীনের আছে 2টি, ভারতের 1টিও নেই। চীনের সাবমেরিন আছে 76টি, ভারতের আছে মাত্র 16টি। চীনের ডেস্ট্রয়ার আছে 50টি, ভারতের আছে মাত্র 10টি।
চীনের ফ্রিগেট আছে 54টি, ভারতের আছে 13টি। এমন হিসাব আরও অনেক দেওয়া যায়। কিন্তু এই চিত্রটুকু দেখার পর দুনিয়ার 1 নম্বর সমরাস্ত্র আমদানিকারক দেশ হওয়া সত্ত্বেও চীনের তুলনায় ভারতের সামরিক সক্ষমতা যে কতটা পিছিয়ে তা আমি কিংবা কারোরই উল্লেখ করবার কোনো প্রয়োজন পড়ে না। মনে রাখা দরকার, ভারত পৃথিবীর সবচাইতে বড় সামরিক সরঞ্জাম বা সমরাস্ত্র আমদানিকারক দেশ। অথচ আমরা এটাও জানি যে ভারতে কোটি কোটি মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং তাদের ন্যূনতম টয়লেট সুবিধা তাদের নেই। তারা পথে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গায় তারা টয়লেট করে। এই বাস্তবতায় চীনের সঙ্গে যে কোনো যুদ্ধে ভারতের জয়ী হওয়া দূরের কথা, সত্যিকার অর্থে ভারতের কর্তা ব্যক্তিরা এমনকি স্বপ্নেও যুদ্ধ দেখতে চান কিনা সেটা নিঃসন্দেহে একটি বড় প্রশ্ন। চীনের বিপরীতে ভারতের যুদ্ধের সামর্থ্য কম না বেশি সেটা নিয়ে বাংলাদেশি হিসেবে আসলে আমাদের মাথা ব্যথার কোনো কারণ ছিল না। আমাদের বরং চীনের চেয়ে ভারতের সামর্থ্য বেশি দেখলেই খুশি হওয়ার কথা। প্রথম কারণ হলো স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে ভারত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দ্বিতীয়ত, দেশটি আমাদের 3 দিকে ঘিরে থাকা একটা অপরিত্যাজ্য প্রতিবেশী। তাছাড়া নানান সীমাবদ্ধতা সত্ত্বেও ভারতে এক ধরনের গণতন্ত্রের চর্চা তো আছে। অন্যদিকে চীন 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। দ্বিতীয়ত, তারা একটি অগণতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দেশ। সুতরাং তাদের প্রতি আমাদের সমর্থন থাকবার কোনোই কিন্তু কারণ ছিল না। দুর্ভাগ্যবশত প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে ভারতীয় সরকারগুলোর ধারাবাহিক আচরণ বাংলাদেশের সঙ্গে তারা যা করেছে, তাদের সেই আচরণ ক্রমাগতভাবে বাংলাদেশের মানুষের মনে প্রথমে দুঃখ, হতাশা এবং পরবর্তীতে ক্রমশ ক্ষোভ এবং ঘৃণার জন্ম দিয়েছে। প্রকৃত সত্য হচ্ছে, ভারতের সরকারগুলো বাংলাদেশকে কখনো একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে এবং বাংলাদেশের জনগণকে একটি স্বাধীন জাতি হিসাবে তাদের প্রাপ্য সম্মান দিতে চায়নি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের 2টি মৌলিক পরিচয়, তারা বাঙালি এবং তারা মুসলমান। কিন্তু ভারত তার সব রকম কর্মকাণ্ড দিয়ে গত 50 বছরের প্রায় সব সময় বাংলাদেশিদের মুসলমান পরিচয়টাকে সর্বাত্মকভাবে তারা গৌণ করবার চেষ্টা করেছে। বাংলাদেশের জনগণের পৃথক কোনো সাংস্কৃতিক পরিচয় থাকুক, এটাও তারা চায়নি। বাংলাদেশের সাধারণ মানুষ তো এমনিতেই উদার, অসাম্প্রদায়িক এবং ইতিবাচক। আমাদের দুদেশের মধ্যে একটা ভালো, বন্ধুত্বপূর্ণ, সম্মানজনক সম্পর্ক থাকলে সেটা উভয়ের জন্যই লাভজনক হতো। এই এলাকার আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক শান্তির জন্য সেটা খুবই প্রয়োজনীয় ছিল। অবশ্য ভারতের বর্তমান সরকার তো তার নিজ দেশের 20 কোটি মুসলমানকেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে বা দেখে। 2 দিন আগে সাউথ এশিয়ান মনিটরের এক রিপোর্টে দেখলাম, বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে তাদের আসন্ন ধর্মীয় উৎসবের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। অথচ তার দেশে যে কম বেশি 20 কোটি মুসলমান আছে এবং তাদের ঈদুল আজহা উৎসব যে আসন্ন, সেই কথাটি তিনি বেমালুম এড়িয়ে গেলেন। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এটাই বর্তমান ভারতীয় শাসকদের নীতি। একটা বিষয় আমার অন্তত বুঝে আসে না, যে আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর অন্যতম বড় দেশ হওয়া সত্ত্বেও ভারতের নেতারা এতটা ছোট মনের কেন হন? কেন তারা উদার হতে পারেন না? বিশ্ব শক্তি বা সুপার পাওয়ার হতে হলে তো মনটা অনেক বড় হতে হয়, দৃষ্টিভঙ্গি অনেক উদার হতে হয়। এতে তো কোনোই সন্দেহ নেই যে বাংলাদেশের মানুষ মর্যাদা এবং বন্ধুত্ব নিয়ে সবসময় ভারতের পাশেই থাকতে চায়। কিন্তু ভারত কি সেটা চায়? কখনো কি সেটার প্রমাণ দিয়েছে তারা? বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনরা তো একেবারে উলঙ্গভাবে গত 1 যুগ ধরে ভারতীয় নেতাদের ইচ্ছে পূরণ করে চলেছেন। কারণ তাদের চেয়ে কে ভালো জানে যে তারা কিভাবে ক্ষমতায় আছে। কিন্তু সবকিছু উজাড় করে দিয়েও তারা যে সবসময় ভারতীয় নেতাদের মনোরঞ্জন করতে পারছেন তারও কিন্তু প্রমাণ মেলে না। অন্যদিকে নানা কারণে বাংলাদেশের ক্ষমতাসীনদের টাকা দরকার, কিন্তু ভারত তো টাকা দিতে পারছে না। সেই 10 বছর আগে $1 বিলিয়ন ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়েছিল, চুক্তিও হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত সেই $1 বিলিয়ন পুরো টাকা ভারত দেয়নি বা দিতে পারেনি। অন্যদিকে অঢেল টাকা আছে চীনের এবং তারা টাকা দেওয়ার জন্য এক পায়ে খাড়া। এরই মধ্যে বিভিন্ন বড় বড় প্রকল্পে তারা বাংলাদেশকে অনেক টাকা দিয়েছে। তবে এসব টাকা দেবার ক্ষেত্রে চীনের তো অবশ্যই একটা বদ মতলব আছে। কোনো সদিচ্ছা বা সুন্দর চিন্তা থেকে তারা এই টাকা দেয় না। তাদের কাছ থেকে টাকা নেবার ক্ষেত্রে অনেক কঠিন শর্ত থাকে। সেসব শর্তে টাকা নিয়ে এরই মধ্যে অনেক দেশ ভয়াবহ বিপদে পড়েছে।
কিন্তু বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের দৃষ্টিভঙ্গি হলো যে বিপদ আপদ সেটা যাই আসুক সেটা অনেক পরের কথা, আগে আমরা টাকা নিই, আমাদের টাকা দরকার। কারণ টাকা নেওয়া মানেই বড় বড় প্রকল্প, আর বড় বড় প্রকল্প মানেই বড় বড় সুবিধা। চীনের কাছ থেকে এই টাকা নেওয়া মানেই যে তারা ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বা নেবে, ব্যাপারটা এমন নয়। ভারতের ক্ষেত্রে তাদের নীতি হলো, তোমরা বাংলাদেশ থেকে কি কি সুবিধা নিতে চাও ইচ্ছে মতো নিয়ে নাও, আমরা তো বাধা দিচ্ছি না, কিন্তু আমাদের টাকা দরকার। তোমরা যেহেতু টাকা দিতে পারছো না, আমরা চীনের কাছ থেকে টাকা নিচ্ছি। চীনের সঙ্গে বর্তমান বিরোধে বাংলাদেশ ভারতের পক্ষে যদি মুখ খুলে কোনো কথা বলে, তাতে ভারতের তেমন কোনো লাভ নেই। আর যদি কিছু নাও বলে, তাতে ভারতের বাড়তি কোনো ক্ষতিও নেই। চীনের কাছ থেকে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের টাকা নেওয়ার ক্ষেত্রে নীতি হলো, তোমরা কোথায় কোথায় কোন কোন প্রকল্পে টাকা ঢুকাতে চাও ঢুকাও, যে কোনো শর্তে তোমার কাছ থেকে টাকা নিতে আমি এক পায়ে খাড়া আছি, এবং বাস্তবে সেটাই হচ্ছে। সুতরাং চীন ভারত উত্তেজনায় বাংলাদেশের ক্ষমতাসীনদের অবস্থান এটা বিশেষ কোনো তাৎপর্য বহন করে না। বরং ভারত সরকার যদি সত্যিকার অর্থে বুঝতে চাইতো যে বাংলাদেশের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কি এই ক্ষেত্রে, তাহলে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারত। কিন্তু এটা নানাভাবেই প্রমাণিত যে বাংলাদেশের সাধারণ জনগণের ভাবনা চিন্তাকে ভারতের ক্ষমতাসীনরা কখনোই পাত্তা দেয় না। আরেকটা বিষয়, বাংলাদেশের মৌলিক স্বার্থ বা ভালো মন্দের প্রশ্নে ভারত এবং চীনের ভূমিকা কিন্তু অভিন্ন। রোহিঙ্গা ইস্যু সেটা সবচেয়ে বড় প্রমাণ। বার্মার রোহিঙ্গা নিধন এবং তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর ক্ষেত্রে দুই দেশের নীতি একই ছিল, তারা উভয়ে বার্মার পক্ষে ছিল, এখনো আছে। চীন এখন বাংলাদেশ থেকে কয়েক হাজার পণ্য আমদানির ক্ষেত্রে যে বিশেষ শুল্কমুক্ত সুবিধা ঘোষণা করেছে, আমি মনে করি এটা স্রেফ আইওয়াশ। এক্ষেত্রে ভারতও কদিন পর এই ধরনের ঘোষণা দেয়। দুই দেশেই এত বেশি নন ট্যারিফ ব্যারিয়ার বিদ্যমান যে কথিত এসব শুল্কমুক্ত সুবিধার খুব সামান্য অংশই বাস্তবে পাওয়া যায়। অতীতে ভারতও আমাদেরকে অনেক শুল্কমুক্ত সুবিধা দিয়েছিল, কিন্তু বাস্তবে সেটার তেমন কোনো সুফল পাওয়া যায়নি। দুটি দেশই পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশকে ধোঁকা দেওয়ার জন্য এ ধরনের চালাকির আশ্রয় নিয়ে থাকে। চীন ভারত এই উত্তেজনার মুহূর্তে বাংলাদেশে যদি সত্যিকার একটি নির্বাচিত এবং দেশপ্রেমিক সরকার থাকতো, তাহলে আক্ষরিক অর্থেই বাংলাদেশ দীর্ঘমেয়াদের জন্য বেশ কিছু কার্যকর এবং অর্থপূর্ণ সুবিধা হয়তো অর্জন করতে পারত। কিন্তু চোরাই পণ্যের দাম যেমন বাজারে অনেক কম থাকে, ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের বার্গেনিং ক্যাপাসিটিও খুবই সামান্য। ফলে বাংলাদেশ সে অর্থে এই সুযোগের তেমন কোনো সদ্ব্যবহার করতে পারছে না। কথা শেষ করব গালোয়ানের কিলাকিলিতে চীন ভারত কার কি লাভ বা ক্ষতি হলো সে বিষয়ে খুব সামান্য একটুখানি বলে। এটা সত্য যে বিগত 2 দশকে আমেরিকা তথা পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ভারতের একটা বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে। প্রচলিত ধারণা হলো যে ভারতকে শক্তিশালী করার মাধ্যমেই পশ্চিমারা চীনকে মোকাবেলা করতে চায়, আর এটা করতে গিয়ে দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলোকে আমেরিকা অনেকটা লিজ বা ইজারা দিয়েছে ভারতের কাছে। এমন ধারণা আরও জোর পায় যখন ভারত তার প্রতিবেশীদের সঙ্গে মাতবরি বা মোড়লিপনাটা আগের চেয়ে অনেক বাড়িয়ে দেয়। আর এই সুযোগটাই নিয়ে চলেছে চীন। শ্রীলঙ্কা থেকে বিস্তার শুরু হওয়া তাদের প্রভাবের চাদর মালদ্বীপ ও নেপাল হয়ে এখন বাংলাদেশে ঢুকবার চেষ্টা করছে, অনেকখানি তারা সফলও হয়েছে। গালোয়ান উপত্যকার মধ্যযুগীয় কিলাকিলির ফলশ্রুতিতে ভারত কেবল স্পটে নিজেদের এক কর্নেল সহ 21 সৈনিকের জীবন এবং বিশাল ভূখণ্ডই হারায়নি, সেই সঙ্গে প্রতিবেশীদের সাথে তার সম্পর্কের সত্যিকার রূপটাও পরিষ্কারভাবে দেখতে পাওয়া গেছে। আর অঘোষিতভাবে দক্ষিণ এশিয়ায় পশ্চিমাদের লিজ হোল্ডার বনে যাওয়া ভারত সত্যিকার কোনো যুদ্ধে জড়ালে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো তাদের সৈন্য সামন্ত নিয়ে দৌড়ে এসে ভারতের পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না সেটার প্রমাণও কিন্তু গালোয়ান উত্তেজনায় পাওয়া গেল। আপাতত এইটুকুই ভারতের অর্জন। তবে ভারতের সবচেয়ে বড় অর্জন হবে যদি চীন শেষ পর্যন্ত দয়া করে আর সামনের দিকে অগ্রসর না হয়। এবং এই মুহূর্তে ভারতের ভাগ্যটা ভালোই বলতে হবে, কারণ দুনিয়ার বাঘা বাঘা বিশ্লেষকদের অভিমত হলো সামরিক ও আর্থিক সামর্থ্যে কয়েক যোজন এগিয়ে থাকা সত্ত্বেও চীন নাকি এই মুহূর্তে অর্থনৈতিক কারণে বড় কোনো যুদ্ধে জড়াতে চায় না। এ পরিস্থিতিতে ভারতীয় রাজনীতিক এবং পণ্ডিতদের উচিত হবে টেলিভিশনের পর্দায় লোকরঞ্জনবাদী উত্তেজনা সৃষ্টি না করে বরং ভগবানের কাছে দিনরাত সেই প্রার্থনা করা যাতে চীন যতটুকু ভারতীয় ভূখণ্ড দখলে নিয়েছে আপাতত ওইটুকুতেই সন্তুষ্ট থাকে। কারণ সত্যিকার অবস্থাটা এমন যে চীন চাইলে এই মুহূর্তে গালোয়ান ইস্যুকে কেন্দ্র করে খুব সহজেই তাদের অর্জনের পরিধিকে আরো অনেক দূর বিস্তৃত করতে পারে। এর বিপরীতে ভারত যা করতে পারে তা হলো বীর দর্পে টিকটক অ্যাপ বর্জন,
এবং কল্পনায় চীনের আরও অনেক 43 সৈন্যের গর্দান ভেঙে দেওয়া। আর চীনের উপর রাগ কমাতে তারা যদি বাস্তবে কিছু করতেই চায়, তো সেটা হতে পারে বাংলাদেশ সীমান্তে বিএসএফকে দিয়ে আরও কিছু নিরীহ বাংলাদেশিকে বিনা কারণে গুলি করে হত্যা করা, যা তারা নিয়মিতই করে। এই গত সপ্তাহেও তারা 5 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের সঙ্গেই তারা এমনটা করতে পারে না। উল্টো নেপালের মতো দেশও হামলার পাল্টা জবাবে গুলি করে ভারতীয় জওয়ানের জীবন প্রদীপ নিভিয়ে দেয়, এই তো দুদিন আগে, এবং ভারত সেক্ষেত্রে কিছুই করতে পারে না। ভুটানের মতো দেশও ভারতের ইরিগেশন প্রকল্পে পানি সরবরাহ বন্ধ করে দেয়। ভারতের সৌভাগ্য যে চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, এমনকি ভুটানের কাছেও নাকানি চুবানি খেয়ে সেই অপমানের জ্বালা মেটাতে এবং সহজ বীরত্ব দেখাতে তাদের হাতের কাছেই একটা জায়গা অন্তত আছে, সেটা হলো দুর্ভাগা বাংলাদেশ। আর বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে তারা ভারতের মতো একটি দেশের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং ভারতীয় ক্ষমতাসীনদের সুতার টানে পরিচালিত হওয়া একটি পুতুল সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে আছে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে সেই প্রত্যাশায়। অনেক ধন্যবাদ।